আমরা সাধারণত হিসাব নিকাশ সংক্রান্ত কাজগুলো পরিচালনা করতে পারি, বা এক্সেলের অপর নাম হলো স্প্রেডশিট প্রোগ্রাম। স্প্রেডশিট প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের মূল কাজ হচ্ছে হিসাব নিকাশ করা। মূল কাজ কি? তো যে কোনো হিসাব নিকাশে আমরা তো একটু ভয় পাই, মানে এখানে হিসাব নিকাশ মানে তো অঙ্ক দিয়ে করতে হয়, অঙ্করে তো সবাই ভয় পায় নাকি? আমার পক্ষে কি এটা সম্ভব নেই। তো এখানে আমাদের কাজ করার জন্য কিছু বিভিন্ন ফর্মুলা আছে। কি আছে? ফর্মুলা অর্থাৎ সূত্র। সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন কাজ করব। বিশেষ করে আমরা শুরুতেই তো বড় বড় হিসাবগুলো করব না, আমরা সামান্য যে সমস্ত হিসাব দিয়ে সাধারণত শুরু হয়, যোগ বিয়োগ গুণ ভাগ নাকি, এগুলো তো সাধারণ হিসাব, ক্লাস 1-এ তো এগুলো শিখা, বা প্রাক প্রাইমারিতে তো এগুলো শিখা। এইখান থেকে আমরা শুরু করি। তো মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মাইক্রোসফট এক্সেলের অনেক মিল, শুধু হিসাব নিকাশ সংক্রান্ত কাজটা ভিন্ন। হিসাব নিকাশ করার কাজটা কি ভিন্ন। যেমন সেভ করা, এখানে সেভ করার পদ্ধতি আগের মতো, কপি করার পদ্ধতিও আগের মতো, বর্ডার দেওয়া, বোল্ড করা, ইটালিক করা আছে না, লেখা বড় করা, ছোট করা, এগুলো সব আমরা দেখব যে আমরা আগেই পারি। তার মানে এই প্রোগ্রামের কাজ আমরা কিছু আগে পারি, বিশেষ করে শতকরা 80% কাজই আমরা আগেই পারি। আর 20% কাজ হলো কি, ওই যে ফর্মুলা সংক্রান্ত কাজ, যেগুলো আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে বুঝতে হবে। যদি আমরা চোখ কান খোলা না রাখি করি, সেই ক্ষেত্রে আমরা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, রেজাল্ট না আসার সম্ভাবনা থাকবে। আর বুঝতে হবে, না বুঝলে কোনো কাজ করতে পারতে না, বুঝতে হবে ভালো করে। যেমন যোগ করতে গেলে আসলে কি করা লাগে, বিয়োগ করতে গেলে আসলে কি করা লাগে, সেই জিনিসটা করলেই আমরা ওটার কাঙ্ক্ষিত ফলাফল পাইয়াম, নচেত পাইতাম। তো এখানে আমরা কলাম আর রো তো শিখছি আগে, মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের মধ্যে কলাম আর রো ছিল। এখন এক্সেল প্রোগ্রামও আমরা দেখতে পাচ্ছি যে কলাম আর রো আছে। তো কলাম আর রো, যেমন এ বি সি ডি, এগুলো হচ্ছে কলামের নাম। কার নাম? আবার বাম পাশ দিয়ে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে রো এর নাম, বা রো এর পরিমাণ কত নম্বর রোতে আছে। তো সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হইলো, আমি এই যে এক্সেল প্রোগ্রামটি আছে, এটার কোন জায়গায় আছে, আমার অবস্থানটা এখন কোথায়, এটা বুঝতে হবে। তো এটার বোঝার উপায় হচ্ছে, আমরা এই যে একটা কালো একটা বর্ডার দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে সেল পয়েন্টার। এটার নাম কি? অর্থাৎ এই সেল পয়েন্টারের উপস্থিতি যেখানে থাকবে, আমার বুঝতে হবে আমার কাজের এরিয়াটা এখন সেই জায়গায়, মানে কাজের জায়গাটা কি। যেমন আমি এখন 100 লিখবো, 100 লেখাটা এখন কোন জায়গা হবে, মানে ওই কালো যে এরিয়াটা এটার ভিতরেই হবে। এটা হইলো সেল পয়েন্টার। তো মাইক্রোসফট ওয়ার্ডে ছিল কি? কার্সর। মাইক্রোসফট ওয়ার্ডে কি ছিল? এক্সেলে কি আছে? সেল পয়েন্টার। সেল পয়েন্টার যখন লেখা শুরু করবো তখন কার্সরও চলে আসবে। আবার মাউসের চেহারা দেখেন, এখানে প্লাস, এখানে কি, আবার এখানে অ্যারো, অর্থাৎ অবস্থান কোন জায়গায় গেলে তার চেহারা পরিবর্তন হওয়া দরকার, সে নিজে পাল্টে যায়, আমাকে পাল্টান লাগে না। তো আমরা কি বুঝলাম যে সেল পয়েন্টার এখন কোন জায়গায় আছে, উপরের দিকে লক্ষ্য করতে হবে, তার কলামের কি নাম, এইচ। আবার বাম দিকে ফলো করতে হবে কত নম্বর রোতে আছে। তার মানে এই ঘরের যে আইডেন্টিফিকেশন বা এই ঘরের পরিস্থিতিটা আমরা নির্ধারণ করব H10 নামে। কি নামে? H10। এটা হচ্ছে কি, তাহলে তারপরের ঘরটা কি হবে, ডানের ঘরটা কি হবে, বামের ঘর কি হবে, উপরেরটা কি হবে,
এটা কি হবে? এটা কি? তার মানে আমরা যে কোনো সেলফ এন্টার দিয়ে যে কোনো কলাম অথবা রোকে আইডেন্টিফাই করতে পারবো কোথায় আছি, বা আমরা উপরের দিকে এবং বাম দিকে লক্ষ্য করবো একটু কি হয়, হাইলাইট হয় বা সিলেক্ট হয়। এই যে দেখেন একটা কালার পরিবর্তন হয় উপরে এবং বামে, একটু ভিন্ন কালার হয়েছে না? এই যে কথাটা আমি বলছি পরিচয়, আমরা হিসাব করার সময় ফর্মুলা লেখার সময় ওই যে আমরা H10 বা H9 বা Z2 এইগুলো দিয়েই আমরা তাকে হিসাব করব। মানে ঘরের ভিতরে যে ভ্যালু থাকবে ওটা নিয়ে কোনো হিসাব হবে না, ঘরের ভিতরে যা খুশি থাকুক, কিন্তু আমাদেরকে ফর্মুলা লেখার সময় কি করতে হবে? ঘরের নাম দিয়ে করতে হবে। যেমন আমি এখানে 100 লিখছি না, 100-র সাথে আরও 200 লিখি পরের ঘরে, লিখে এই দুইটা ঘরকে যদি আমি যোগ করি, এই দুইটা ঘরকে যদি আমি যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা 100 যোগ 200 এটা লিখবো না, তা আমরা লিখবো হইলেও D4 প্লাস D5। এটা লিখলেই ফলাফল আসবে। ফলাফল কত আসবে? 300। তা আমরা যে কোনো ফর্মুলা লেখার পূর্বে অবশ্যই সমান সমান দিতে হবে। কি দিতে হবে? সমান সমান দিতে হবে। সমান সমান দিয়ে তারপরে আমাদের D4 আমরা কি লিখবো? D লিখে 4 দিব। তাই দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ঘরেও একটু হাইলাইট হয়ে গেছে, ওই ঘরে একটা কালার আসছে না? আবার প্লাস প্লাস চিহ্ন তো আছে, আবার D কত লিখবো? D5। সেখানেও একটা কালার হয়েছে, এটা নীল কালার এবং D4 নীল কালার দেখেন। আবার পরেরটা কি কালার? সবুজ কালার। D5 সবুজ কালার, তার ঘরের ভ্যালুও কিন্তু সবুজ কালার, চারিদিকে যে বর্ডার তৈরি হয়েছে সেটা সবুজ কালার, অর্থাৎ আমাকে বুঝাই দিচ্ছে যে কোনটা লিখছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার দিই অথবা মাউসকে পরের ঘরে নিয়ে ক্লিক দিই, তাইলে আমাদের কি হবে? রেজাল্ট দেখব। ফলাফল হিসেবে কত আসছে? 300। তাইলে আমরা ইতিমধ্যে যোগ করে ফেলছি। কি করে ফেলছি? যোগ কিন্তু হয়ে গেছে। আবার যদি আমরা বিয়োগ করি, তো সমান সমান দিয়ে আমরা 300 থেকে 200 বিয়োগ করি, তো 300 কোন ঘরে আছে? D6। তাহলে 300 ঘর হাইলাইট হলো। আবার মাইনাস চিহ্ন দিলাম, আবার D5 দিলাম নাকি? D6 থেকে D5 আমরা কি করলাম? বিয়োগ করলাম। তা আমি যদি চাই যে 200 থেকে 300 বিয়োগ, মানে D5টাকে আগে লিখবো, 6টাকে পরে লিখবো, ভাবতাম নি? তো সেইভাবে লিখলে বিয়োগ চিহ্ন হয়তো আগে, কারণ বড় সংখ্যা যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কি হয়? আবার মাইনাস চিহ্ন আসবে, যাতে মাইনাস চিহ্ন না আসে এই জন্য ঘুরেই লিখছে। তার মানে আমি ঘুরেও লিখতে পারি, সোজাসুজিও লিখতে পারি, সেটাও কিন্তু বুঝেই ফেলছি। এখন কিভাবে রেজাল্ট শো করবে? অন্য যে কোনো একটা ঘরে ক্লিক করলে অথবা এন্টার দিলে, কিবোর্ড থেকে এন্টার দিলেও রেজাল্ট চলে আসবে। তাহলে আবার দেখেন আমি এই ঘরে কত ভ্যালু লিখছি, এইদিকে এখন এই যে ফর্মুলা বার যেটা আছে, এই ফর্মুলা বারে আপনারা একটু ফলো করেন। এখানে কত লেখা আছে? 100। এইদিকে এইখানে এটার নাম হচ্ছে ফর্মুলা বার। মানে আমরা যখন কোনো সূত্র লিখবো এখানে শো করবে। তো এই 100-র মধ্যে কি আমরা কোনো সূত্র লিখছি? লিখি না, এই জন্য 100 সরাসরি দেখাচ্ছে। 200-র মধ্যে লিখছি, 300-র মধ্যে কি লিখছি? মানে 300-র মধ্যে আমার কি ফর্মুলা ব্যবহার হয়েছে? রে সমান সমান D4 প্লাস D5, এটা আমরা লিখছি না? রেজাল্ট কিন্তু এখানে দেখায়, কিন্তু ফর্মুলাতে ফর্মুলা বারে ফর্মুলা দেখায়। তার মানে আমার কোন ঘরে সূত্র ব্যবহার হয়েছে, কোন ঘরে হয় নাই, গেলে তো বুঝছাম। অথবা ডাবল ক্লিক করলেও বুঝছাম। ডাবল ক্লিক করলে এখানে দেখাবে, এই 2বার ক্লিক করছে আর এখানে চলে আসছে। কি আসছে? যখন সূত্র সংশোধনের দরকার হবে আমরা সংশোধন করতে পারি।
হ্যাঁ, রেজাল্ট তো অবশ্যই পরিবর্তন হবে। তাহলে আমরা যোগ বিয়োগ করা কিন্তু শিখে গেছি। তাহলে কি কি বিষয় বুঝলাম? কলামের নাম কি, কলামের পরিচয় কিভাবে দিব, হিসাবটা করার সময় কলামকে কিভাবে ডাকবো। আর এখন আমরা দেখি যে এটা পুরো জিনিসটাকে একসাথে কি বলে? পুরো জিনিসটাকে একসাথে বলা হয় শীট। এই যে নিচে দেখেন শীট 1 লেখা আছে। কি লেখা আছে? পুরো আমার পুরো ওয়ার্ক এরিয়া যেটা আছে এটা পুরাটা একটা শীট। তো এরকম শীটের মধ্যে কতগুলো কলাম আর কতগুলো রো আছে? কতগুলো কলাম কতগুলো আছে এটা দেখতে হলে আমরা যদি এই যে এখানে একটা নিচে যে অ্যারো আছে এটার মধ্যে ক্লিক করলে কি হবে? নিচের দিকে খালি যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে, শেষ হচ্ছে না। আবার এবার ডাইন দিকে যাই, যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে। কত বড়, মানে এটা কিন্তু অনেক বড় একটা শীট। কি অনেক বড়। এটা মনে করেন যদি আমরা এটাকে বড় করি, যদি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে সমানও করে ফেলতে পারি, এত পরিমাণ জায়গা, মানে আমার ইচ্ছা মতন জায়গা এখানে আছে। তো কলাম আর রো এর সংখ্যাটা নির্দিষ্ট, তো এখন একটা সীমানা তো অবশ্যই আছে না? সীমানা তো একটা থাকতে হয়। তো আমরা এখন লাস্ট সীমানা চলে যাই। কিভাবে লাস্ট সীমানায় যাব? যেমন রো এর তো 1 2 3 দ্বারা আছে, আমরা রো এর শেষে সর্বশেষে যদি যাইতে চাই, আমাদের কিবোর্ডের কন্ট্রোল আছে না? কন্ট্রোল কি আছে না? কন্ট্রোলকে চেপে ধরবো বাম হাত দিয়ে, ধরে আমার ওই যে ডাউন এরো কি আছে, এরো কি আছে না সাইডটা নিচের দিকে যেটা, সেটার এক টিপ দিলে আমরা নিচে চলে যাই। লাস্ট ঘরে চলে আসছি। এখন লাস্ট ঘরের ভ্যালু কত? 10,48,576টা রো আছে। আর একটা রোয়ের যদি আমরা দৈর্ঘ্য ধরি 1 ইঞ্চি করি, তাইলে 10,48,576 ইঞ্চি হয়। হয়নি? এত ইঞ্চিতে কত হাত? নাকি ওটাকে 12 দিয়ে ভাগ দিলে আমরা কয় হাত পর্যন্ত এটা লম্বা বুঝছো নাকি? আবার যদি আমরা সাইলের শীটের এই রোয়ের যে উইডটা আছে 1 ইঞ্চির জায়গায় আমরা 2 ইঞ্চিতে করতে পারি, বাড়াই দিলে তো আবার ওইভাবে বাড়িয়ে দেবে, কমাই দিলে ওইভাবে কমে আসবে। তা আমরা আবার যদি হোমে চলে যাইতাম চাই, কন্ট্রোল উপরেরটা, কন্ট্রোল আপেরও এই যে একে চলে আসছে। আবার ডাইনেরটা দিলে কি হবে? ডাইন পাশে চলে গেলাম, এখানে লেখা আছে XFD। এই XFD মানে হলো, ওখানে তো ছিল 10 লাখ কত, আর এদিকে আছে হলো না আরো বেশি, এখানে হয়তো লাখ থাকতে পারে, বইয়ের মধ্যে আছে। লাস্ট ফিগারটা কত আছে? 16,256 থাকতে পারে। 384, 16,384। এই গাড়ির নাম কি? 16,384। মানে 16,384টা কি আছে? কলাম আছে। রো তো আমরা হিসাব করছি 10,48,000, আর 16,384টা হিসাব করছি কি কলাম আছে একটা শীটে। এরকম কয়টা শীট বানাইতে পারবো এখানে? 3টা শীট তো দিয়েই দিচ্ছে। এই প্রতিটি শীটে এরকম কলাম আর রোয়ের সংখ্যা কি নির্দিষ্ট? আমরা চাইলে আরো শীট বানাইতে পারি, চাইলে কি আরো শীট বাড়াইতে পারি। তো এরকম, তার মানে আমরা কি বুঝছি যে এক্সেল অনেক বড় হিসাব করার জন্য কিন্তু ব্যবহার করা যায়, সেটা অনেক বড়। আমরা একসাথে অনেক লোকের হিসাব, এখানে সব বাংলাদেশের সব লোকের হিসাব করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা শীট বুঝছি। শীট মানে ওই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু পেজ পাইছি, পেজের সংখ্যা তো একটু সাদা ছিল পেজ,
এরিয়া ছিল, আর এখানে আছে শীট। তো এখানে এত বড় শীট আমরা প্রিন্ট করবো কেমনে? এত বড় শীট তো আর প্রিন্ট করা যাবে না, এত বড় প্রিন্টার কি আছে? তো সেটারে ভাগে ভাগে করতে হবে। প্রিন্টটা কি হবো? ওই যে আমার ফেজ অনুযায়ী ভাগে ভাগ করি আমরা, কি করি করে ফেলবো। ওটা হইলো কি লাগে না, আবার যদি লাগে লাগাইলে তো আমরা পারবো, জায়গা আছে। আর না লাগলে তো সমস্যা নেই, আর বাড়তিও নিতে পারবো, অন্য সিটে চলে যাবো তখন। আবার এই সিটে জায়গা না হলে কি করি? আর সিটে গেলে তো আরো 16,000 পাচ্ছি, আর এক সিটে গেলে আরো 16,000 পাচ্ছি, আর এক সিটে গেলে আরো 16,000। এইভাবে আমাদের কি হচ্ছে, সিট একটা শেষ হইলে আর একটা বানাই নেব। তার মানে আমরা কি করতে পারি? সিটও বাড়াইতে পারি। সিট বাড়লে তো কলাম বাড়বে, রো বাড়বে। আবার প্রিন্ট করার সময় আমরা ছোট ছোট পেজ করি, পরে প্রিন্ট করি। তারপরে এখানে একটা এরিয়া আছে, প্রতিটি সেল যে আছে, সেল পয়েন্টার যে সেলে আছে, সেই সেলটা হলো কি একটা বর্ডার দ্বারা নির্দিষ্ট। মনে হয় এখানে কিছু চিকন চিকন দাগ আছে না, ঘর করে দিছে, এরকম মনে হচ্ছে তো। তো এগুলোকে বলে গ্রিড লাইন। কি বলে? এই ঘরগুলা, ফলস ঘরগুলা দেখুন, এগুলোর নাম কি? গ্রিড লাইন। এই যে দেখেন ভিউ মেনুতে গ্রিড লাইন আছে, দেখছেন? এই যে গ্রিড লাইন থেকে এখন ঠিক উঠে দিচ্ছি, আর এখন আর গ্রিড লাইন শো করে না। গ্রিড লাইনটা কি এখন আর নাই, কিন্তু ঘরে গেলে ঘর ঘর সেল পয়েন্টার কিন্তু ঘরে ঘরে থাকছে, কিন্তু লাইনটা উঠে গেছে। তারপর গ্রিড লাইনে কি লিখ দিলে কি হবো? গ্রিড লাইন কিন্তু আসবে। তাহলে আমরা যে যোগ বিয়োগগুলো শিখছি, এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আর সাথে সাথে আরেকটু সহজ গুণ আর ভাগ আছে, এটা দেখে দিই নাকি? গুণ আর ভাগে শুধুমাত্র ওই যে ঘরের সমান সমান দিয়ে, যেমন 100-কে 200 দ্বারা গুণ করবো, সমান সমান দিব, 100 গুণ করে আছে, D4 লিখবো, আর মাঝখানে শুধু চিহ্ন পরিবর্তন হবে, স্টার চিহ্ন দিব, আর D5 কি দিব? D5 গুণের পরিবর্তে স্টার চিহ্ন, মোবাইলে যেরকম দিই। আর আগের নিয়ম দেন, গুণ চিহ্ন দিয়ে দিবেন। আবার ভাগ করতে গেলেও একইভাবে সমান সমান E5, ভাগ মানে অবলিক D5। তাহলে আমাদের কি হবে? এই আমরা যোগ করা দেখলাম, বিয়োগ করা দেখলাম, গুণ করা দেখলাম, ভাগ করা দেখলাম, চাইরোটা কিন্তু শুধু মাঝখানে চিহ্ন পরিবর্তন। শুধু মাঝখানে যোগ চিহ্ন, যোগের বেলা যোগ চিহ্ন আসছে, বিয়োগের বেলা বিয়োগ চিহ্ন আসছে, গুণের বেলায় স্টার চিহ্ন আসছে, ভাগের বেলায় অবলিক আসছে। তাহলে আমাদের ফর্মুলার ব্যবহার, যে সিম্পল যে ফর্মুলা ব্যবহারের যে সিস্টেম, আমরা সেটা বুঝে গেছি। এবার নিজেরা প্র্যাকটিস করে দেখেন আপনাদের হচ্ছে কিনা, দেখেন।